বাংলাদেশে আপনি যদি স্টাডি করেন যেই কোম্পানিগুলো আগে পরে আইপিওতে এসছে, এর মধ্যে দেখবেন যারা বুক বিল্ডিং পদ্ধতিতে আসছে, যেই মূল্যে আসছে সেই মূল্যটাই ধরে রাখতে পারে নাই, বা আইপিওর আগে যে 5 বছরের মানে প্রসপেক্টাসে যা দেখানো হয়, পোস্ট আইপিওতে যে কোনোটারই কিন্তু সেই কনসিস্টেন্সি থাকে না। তার মানে কি, দীর্ঘদিন ধরে যে আপনারা হয়তো ছাগলকাণ্ডের মতিউর রহমানের নাম শুনেছেন, ট্যাক্স ফাইলগুলো রেডি করা হয়, আসলে রিয়েল ট্যাক্স না, হয়তো একজনের নাম আসছে এরকম কিন্তু বিদ্যমান। অডিটরদের মধ্যে আপনি এমন অডিটর দেখবেন, যেমন ব্যাংকিং খাতে আপনি যখন অডিট করেছেন ফরেন্সিক অডিট, তখন বেরোয় আসছে অনেক নন পারফর্মিং লোন, অ্যাসেট কোয়ালিটি খারাপ, কিন্তু সার্টিফিকেট দেওয়ার সময় তখন তারা বলছিল সব ঠিক আছে। তাহলে আমার অডিটর যদি সার্টিফাই করে ম্যানেজমেন্টের ইচ্ছা অনুযায়ী, আবার যারা ধরেন ফান্ড ইস্যু ম্যানেজার, যেমন আপনার যেটা বাতিল হলো একটা, যে আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে লাইসেন্স বাতিল হলো, তাহলে এই ধরনের জিনিসপত্র 20 মানুষের হাতে তুলে দেওয়ার চেয়ে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল তো অনেক ভালো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখন আপনাকে বলি যে আসলে কেন কোম্পানিগুলো আইপিওতে আসে না। আমি যদি মনে করি আমার কোম্পানিটা লাভজনক, আমি কেন এটা শেয়ার মানুষকে দিতে যাব? আমি আবার কি করি, ব্যাংকিং খাত আমাকে আবার দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিং করছে। দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিং তো ব্যাংকিং এর করার কথা না। ব্যাংকিং মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, শর্ট টার্ম অ্যান্ড মিড টার্ম পর্যন্ত তারা যেতে পারে, লং টার্মের জন্য তো পুঁজিবাজার। তাহলে আপনি লং টার্ম ফাইন্যান্সিং এর রিকোয়ারমেন্ট যদি একটা ব্যাংক থেকে টাকা খুব দ্রুত 2-3 মাসে পেয়ে যান, আইপিওতে আসতে আপনার সময় লাগবে 1.5 বছর, তাহলে তো আমি অবশ্যই ব্যবসা চালাতে গেলে আমি ব্যাংকের দিকে যাব। সেই কারণে কিন্তু আমরা বলছিলাম 1000 কোটি বা তার চেয়ে বেশি যদি ঋণ নিতে হয়, তাহলে তাকে অবশ্যই পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে, তাহলে যাতে ব্যাংকের এনপিএলটা একদিকে কমে আসে, পুঁজিবাজারের গভীরতাও বাড়ে। তাহলে দেখেন খেয়াল করে, আমরা যেই কাজগুলো করেছিলাম এগুলোতে কিন্তু কাউকে কোনো নিষেধ করি নাই। আমরা যে কাজগুলো করছি যে সুশাসন নিশ্চিত করে আসার জন্য। এখনও যদি সুশাসন নিশ্চিত করে না আসে, তারপরে কিন্তু আমাদের তখনকার যেই প্রধান উপদেষ্টা ছিলেন, উনি কিন্তু 6টা স্পেসিফিক নির্দেশনা দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম ছিল যে স্টেট ওন প্রফিটেবল কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা, সরকারের হাতে যে মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ারগুলো আছে সেটাকে বাজারে গভীরতার জন্য ছেড়ে দেওয়া। লাভজনক যেসব কোম্পানিগুলো এখনো তালিকাভুক্ত হয়নি, কারণ আমাদের যে পুঁজিবাজারে যে তালিকাভুক্ত তার বাইরে লিস্টেড না, এরকম অনেক প্রফিটেবল কোম্পানি আছে, লাইক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল যদি বলা হয়, ইউনিলিভার মেইনটা, আমরা যে ইউনিলিভারটা তালিকাভুক্ত এটা কিন্তু গ্ল্যাক্সোস্মিথের একটা অপারেশন, ইউনিলিভার আসলে না। তাহলে অরিজিনাল ইউনিলিভার, নেসলে বাংলাদেশ, মানে যেগুলো আসলে একটা ভালো ধরনের প্রফিটেবল বেজ আছে, যারা আসলে পাবলিকলি মানে ইন্টারেস্টেড এন্টিটি, এইগুলোকে যদি তালিকাভুক্ত করার জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হয়। প্রণোদনা বলতে আপনি যদি এনবিআর একরকম বলে, বাংলাদেশ ব্যাংক একরকম বলে, বিসেক একরকম বলে, তাহলে তো হবে না। আপনার সবার সাথে বসে তারা কোন ধরনের প্রাইসিংটা চাচ্ছে, আমরা কিন্তু রিফর্মের সময় বলছিলাম, আপনি যে প্রাইসটা চাচ্ছেন সেই প্রাইসে ইনভেস্টর যখন ইনভেস্ট করবে, সেটার মতো ডিভিডেন্ড পে আউটের ক্যাপাসিটি আছে কিনা এটা অনুযায়ী প্রাইস চাবেন। আমি প্রাইস চাইলাম যে 100 টাকা শেয়ারকে 6000 টাকা, চাইতেই পারি যে আমি 6000 না হলে তাহলে ভুক্ত হবো না, কারণ 6000 টাকা বিনিয়োগ করে আমি কত টাকা রিটার্ন পাবো, ডিভিডেন্ড পাবো, সেটা যদি আমি মেকশিওর করতে না পারি, তাহলে আমি 6000 টাকা কেন চাচ্ছি? তাহলে আমরা যেই কথাগুলো পলিসি লেভেলে বলেছি, আমাদের যে ডিসকাশনগুলো ছিল, আমরা কাউকে উৎসাহিত নিরুৎসাহিত কোনোর দিকে যাই নাই। আমরা শুধু দেখেছি কোন ধরনের কোম্পানি আসবে, ভালো একটা স্বচ্ছ ম্যানেজমেন্ট থাকবে, ভালো একটা বোর্ড থাকবে, ফেয়ার প্রাইসে কোম্পানিটা আসবে এবং ভালো অডিটেড স্টেটমেন্ট দেখে মানুষ বিনিয়োগ করবে। তাহলে এই কাজের কোনোটাই যেহেতু হয় নাই, এই জন্যই কিন্তু আসলে আসা নাই। এখনও যদি আপনি বলেন যে নামকাস্তের সংখ্যা বাড়ানোর জন্য এরা এসে কয়েকটা কোম্পানি নিয়ে আসবে, তাহলে হবে না। মাল্টিন্যাশনাল কোম্পানিকে আনতে গেলে, মাল্টিন্যাশনাল কোম্পানি অনেকে বলছে যে নতুন চেয়ারম্যান, উনি মাল্টিন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে, উনি হয়তো জানে কি কারণে আসে না। এখন উনি হয়তো বললো, মাল্টিন্যাশনাল কোম্পানি যদি মনে করে ফান্ড নেসেসিটি আমার নাই, আমি কেন এখানে যাব? প্রথমত আমাকে ফিল করতে হবে আমার এই আইপিওতে যাওয়ার জন্য আমার টাকার দরকার আছে। সে যদি মনে করে আমি ইকুইটির শেয়ারিং কাউকে দেবো না, আমি ডেট ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি ঋণ নিয়ে চালাতে পারি, আমার মালিকানা সত্ত্ব মানুষকে কেন দিব? তাহলে আগে যারা এখানে তালিকাভুক্ত হতে চায় তার ইন্টেনশন আসলেই কিনা, যারা লাভজনক প্রতিষ্ঠান, ভালো প্রতিষ্ঠান, তারা কখনো তালিকাভুক্ত হবে না। তাহলে বাংলাদেশ এতদিন কোনগুলো তালিকাভুক্ত হয়েছে? যেগুলো ব্যাংক লোন পাওয়ারও যোগ্য না। ব্যাংক লোন পাইতে গেলে তো মিনিমাম একটা যোগ্যতা লাগে, ওগুলো তখন পেপার তৈরি করে বিভিন্ন লোকজনকে প্লেসমেন্ট শেয়ার দিয়ে বিভিন্ন কিছু, যার সুফল বলেন এখন ইকোনমি সাফার করতেছে, এইটার কারণে কিন্তু বাংলাদেশের অবস্থাটা এই দিকে চলে গেছে। তাহলে আপনি যদি ওই ধরনের ভালো কোম্পানি আনতে না পারেন, আমি মনে করি এখনও আইপিও আনার কোনো যৌক্তিকতা নাই, যদি আপনি ভালো কোম্পানি না আনতে পারেন। যেমন গ্রামীণ ফোন যখন এসেছিল, এক গ্রামীণ ফোনের লিস্টিংয়ের প্রায় 700 থেকে 800 পয়েন্ট বাজারের পজিটিভভাবে গিয়েছে, যেহেতু গুড গভর্ন একটা কোম্পানি। ওই মাপের কোম্পানি আপনি নিয়ে আসেন, ওই মাপের ভালো কোম্পানি আপনি সরকারের প্রণোদনা চাইলে সেটা দেন, সেটাতে নীতি সহায়তা দেন। যেমন আমাদের বর্তমান নতুন চেয়ারম্যানও কিন্তু বলেছে যে আমরা ওভার রুল করবো না, রেগুলেশনটাকে আমরা সহজীকরণ করবো, এটা গুড স্টেটমেন্ট। এবং আমাদের বাজেট বক্তৃতাও কিন্তু আছে, আপনি 4 নাম্বার প্রায়োরিটি দেখবেন যে ডিরেগুলেশন, যে আমরা ওভার রেগুলেটেডের কারণে ফরেন ইনভেস্টরও আসে না, কেউ আসে না, রেগুলেশনটাকে আমরা সহজীকরণ করবো। কিন্তু রেগুলেশন সহজীকরণ করবো, বাট কর্পোরেট গভর্নেন্সকে
হিট করে, মানে এর মাধ্যমে যদি কাউকে আবার সুবিধা দিতে যে দেখা যায় যে আমার সুশাসন সমস্যাগ্রস্ত হয়, তাহলে কিন্তু এটাকে আমাকে টাইট করতে হবে। সুশাসন ঠিক রেখে হয়তো আমলাতান্ত্রিক জটিলতা, যেটা কারণে আননেসারি সময় নষ্ট হচ্ছে, সেটাকে আমরা ইজি করতে পারি, বাট সুশাসনের জন্য যেটা দরকার সেটা কিন্তু আমরা ইজি করতে পারি না। তাহলে আমরা যদি সার্বিকভাবে মূল্যায়ন করে বলতে চাই, ওইরকম পরিবেশ যখন আসবে, ওইরকম এন্টিটি যখন নিয়ে আসা যাবে, তখনই আমরা বলতে পারবো বাজারে কোয়ালিটি শেয়ার আসছে। না হয় আপনি কিন্তু তাকে ফোর্স করে আনতে পারবেন না। আমার ইকুইটির দরকার নাই, আমি কেন নিব?